ভারত কেন ইসরায়েলকে বোমা দিয়েছে, যে বোমা দিয়ে 200 জন ফিলিস্তিনিকে মেরে দিয়েছে ইসরায়েল, এ বিষয়ে আমাকে আপনারা বলতে বলেছেন। বলবো, অবশ্যই বলবো, হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে বলবো, কারণ ঘটনাটা ঘটে গিয়েছে। তাই আলোচনাটা এই কদিন পরে করা যাবে, কেননা এখন তো এর থেকেও বড় বড় কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এখন সামনে চলে আসছে। তাই ভারতের এই বিষয়টা নিয়ে আমরা একটু একটু দেরিতে আলোচনা করব। তবে আলোচনা নিশ্চয়ই করব, কারণ অনুপ সর্বদা সত্যের সাথেই চলে। তো সেটা নিজের ঘরের কেউ হলেও তাকে আগলে রাখে না, দুনিয়ার সামনে কাঠগড়ায় খাড়া করে। তো এখন ফিরে আসি বর্তমান গুরুতর গম্ভীর খবরের দিকে। বন্ধুরা, প্রিয় অডিয়েন্স, একটা কথা না বললেই নয়, আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, তাই ভিডিওগুলো আনতে উৎসাহ বাড়ে না। অবশ্যই অনুপ্রাণিতবহুল ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ওকে। লেবাননের উপরে একটা বড় হামলা করার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল, এবং ফ্রান্স, ওই সুদূর ফ্রান্স, লেবনানকে অফিসিয়ালি সতর্ক করে বলেছে যে ফুল স্কেল অর্থাৎ সম্পূর্ণ শক্তি ও ক্ষমতার সাথে ইসরায়েল আপনার দেশ লেবানন এবং আপনার সরকারি কার্যালয়গুলোর উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও লেবাননের ভিতরে যে নদীটি আছে, কি নাম, লিথানি নদী, ওই নদী পর্যন্ত আপনার এলাকায় আক্রমণ করে আপনার সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবং যদি ইসরায়েল ওই এলাকা পর্যন্ত আক্রমণ করে, তাহলে ওই লিথানি নদী পর্যন্ত যে এলাকা, ওই এলাকা পর্যন্ত ইসরায়েল দখল করে নেবে। বর্তমানে এখন ফ্রান্সের পক্ষ থেকে এরকমই খুব পরিষ্কার করে সতর্ক করে দেওয়া হয়েছে লেবনানকে। এছাড়াও হিজবুল্লাহ ও লেবানন সরকার উভয়কেই বলা হয়েছে যে আপনারা ইসরায়েলের সাথে চুক্তি করুন, ডিল করুন, অন্যথায় ইসরায়েল এখন সম্পূর্ণ আক্রমণের প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ করে নিয়েছে। পুরো পরিকল্পনা তাদের প্রস্তুত রয়েছে, কেবল আর কেবল এক পা পিছিয়ে রয়েছে এখন তারা। ইসরায়েল যে কোনো সময় লেবনানের উপরে হাওয়াই হামলা করতে পারে এবং তাদের সম্পূর্ণ শক্তি ও ক্ষমতার সাথে ওই হাওয়াই হামলাটা তারা শুরু করবে। আর এর ফলে কি হবে? এর ফলে একটা বড় ধ্বংস লেবাননে ঘটতে পারে। সুতরাং বন্ধুরা, এখন এই পরিস্থিতিতে যখন লেবাননের উপরে আক্রমণ করবে ইসরায়েল, তখন যেন আবার সিরিয়া এই যুদ্ধে না জড়িয়ে যায়, তারা যেন আবার এর মধ্যে দাদাগিরি না দেখাতে আসে, এর জন্য ইতিমধ্যেই ইসরায়েল সিরিয়ার সরকার বাশার আল আসাদকে সাবধান বার্তার সাথে হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে যে আপনি যদি এর মধ্যে ঢুকে পড়েন, মধ্যস্থতা করেন, তাহলে আমরা আপনার সরকার এবং আপনার দেশও উপরে বড় বড় আক্রমণ শুরু করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, বর্তমানে এখন এটি খুবই একটা বড় খবর। এক কথায় জেনে রাখুন, এই যুদ্ধ কমার পরিবর্তে আরও বেশি বেড়ে যাচ্ছে এবং ইসরায়েল ও গাজা থেকে বেরিয়ে আরও অনেক এলাকায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তো জনাব, এখন আসল কথা হলো, ইসরায়েলের সব থেকে বড় ভয় হচ্ছে যদি আমরা লেবনানের উপরে আক্রমণ করি, তাহলে সিরিয়া থেকে যোদ্ধা ও অস্ত্র দুটোই খুব দ্রুত লেবনানের ভিতরে পৌঁছে যাবে। আর এই কারণেই এখানে বলে রাখি যে সিরিয়ার উপরেও আক্রমণ কিন্তু বন্ধ হয়নি, খুসখাস করে ছোটোখাটো প্রতিদিন কিছু না কিছু হচ্ছে সেখানে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এখন পরিস্থিতি আরও কতটা খারাপ হতে চলেছে। এই যুদ্ধ যা গাজা এবং ইসরায়েলের মধ্যে চলছিল, না ভুল হয়ে যাচ্ছে, এটা তো কোনো যুদ্ধই নয়, এটা তো গাজার গণহত্যা। কিন্তু সেই বিষয়টি এখন ইসরায়েল ও গাজা থেকে বেরিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে চলেছে। এছাড়াও আমরা খবর পাচ্ছি এখন বর্তমানে ইসরায়েল সরকারের কোমর ভেঙে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো পরবর্তী ব্রেকিং নিউজ। আমি চাইলে এর জন্য একটা আলাদা প্রতিবেদন করতে পারতাম, আলাদা ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি আপনার সময় নষ্ট করব না। তাই এই একই প্রতিবেদনে এই ব্রেকিং নিউজটাই আপনাদের সামনে রাখছি। আসলে বন্ধুরা, বর্তমানে ইসরায়েল সরকারের কোমর ভেঙে গিয়েছে বলছি যে কারণে, তা হলো ইসরায়েলের ওয়ার ক্যাবিনেটের মন্ত্রীরা পদত্যাগ করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে ইনি অবশেষে পদত্যাগ করেছেন। আর এনার চেহারা তো আপনারা খুব ভালো করে চেনেন, তাই না? এই 8 মাসে এই মুখটা অনেকবার দেখেছেন, তাই তো? কারণ ইনি যুদ্ধমন্ত্রী ছিলেন, যুদ্ধের সমস্ত সিদ্ধান্ত নিতেন। এখন পদত্যাগ করার সময় তিনি বলছেন যে নেতানিয়াহু আমাদেরকে জিততে দিচ্ছেন না, এই যুদ্ধ এক্ষুনি শেষ হয়ে যেতে পারে, হামাসের সাথে ডিল করে ইসরায়েল তার পূর্ণ জয় ঘোষণা করে এই যুদ্ধ শেষ করতে পারে। কারণ ভেবে দেখুন, ইসরায়েল প্রকৃতপক্ষে গাজাকে
সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। সেখানে আর কিছুই নেই, কিছুই অবশিষ্ট নেই, কিচ্ছু নেই, সব ধুলো করে দিয়েছে। অন্যদিকে হামাসেরও বেশিরভাগ ব্যাটালিয়ানদেরকে খতম করে দিয়েছে ইসরায়েল। তাই এখন নিজেদের জয় ঘোষণা করে তিনি এই যুদ্ধ শেষ করতে পারেন। কিন্তু নেতানিয়াহু তার ক্ষমতা বাঁচানোর জন্য, তার চেয়ার আগলে রাখার জন্য এটি হতে দিচ্ছেন না। যুদ্ধ বন্ধ করছেন না, না না না, আক্রমণ বন্ধ করছেন না। আর সেই জন্যই বেনি গেটস বলছেন যে ইসরায়েল আমাদের জয় থেকে বিরত রাখছে, নেতানিয়াহু আমাদের জয় হোক এটা তিনি চাইছেন না, তাই আমি পদত্যাগ করলাম। এছাড়াও এই একজন ব্যক্তি, ইনি হলেন একজন সিনিয়র কমান্ডার, ইসরায়েলি সেনাবাহিনীর অনেক ব্যাটালিয়ান, অনেক গ্রুপে অধীনে ছিল এই লোক। এই ব্যক্তিও এখন পদত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে নেতানিয়াহু দেশের কথা ভেবে নয়, নেতানিয়াহু তার ব্যক্তিগত পথ অনুসরণ করছে এবং আমাদেরকে জিততে দিচ্ছেন না। তো বন্ধুরা, এখন আমার মতে এটাই হলো সবচেয়ে বড় খবর। এই যে পদত্যাগ করার ঘটনা যেটা ঘটেছে, এটাই বড় খবর। কারণ একজনের পদত্যাগ দেখে অন্যান্য নেতা ও মন্ত্রীরাও পদত্যাগের তালিকায় চলে আসতে পারে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে যে বিরোধ সেটা আরো ক্রমাগত বেড়ে যেতে পারে। এখন বর্তমানে পদত্যাগের লিস্টে তৃতীয় আরো একজন ব্যক্তি, ইনিও ওয়ার কমিটিতে ছিলেন, মানে যে কমিটি সিদ্ধান্ত নেয় যে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কি হবে, আক্রমণ কোথায় এবং কিভাবে করতে হবে। তো সেই কমিটিতে ছিলেন এই ব্যক্তি। এখন ওই একই কথা বলার পরে পদত্যাগ করেছে যে নেতানিয়াহু তার ব্যক্তিগত পথ অনুসরণ করছেন, আমাদের জিততে দিচ্ছেন না, জোরপূর্বক এই যুদ্ধ বাড়িয়ে যাচ্ছে, যেখানে এই যুদ্ধ থেকে আমরা কিছুই অর্জন করতে পারছি না। এছাড়াও বন্ধুরা, আল নুসরাত ক্যাম্পে 3 দিন আগে ইসরায়েল যে আক্রমণটি করেছিল তাতে মোট 274 জন ফিলিস্তিনি মারা গেছে এবং 400রও বেশি মানুষ ঘায়েল হয়েছে। তো এবার এই ঘটনাতে আমেরিকার মোটা বুদ্ধির বদমাইশিটা দেখুন। বাইডেন বলছে যে গাজাতে বা ওই আল নুসরাত ক্যাম্পে যতজন মানুষের মৃত্যু হয়েছে, যারা যারা ঘায়েল হয়েছে, এর কারণ ইসরায়েল নয়, এর জন্য দায়ী হচ্ছে হামাস। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন ইসরায়েলে এসেছিলেন এবং নেতানিয়াহুর সাথে সাক্ষাৎও করেছিলেন। আর নেতানিয়াহুর সাথে সাক্ষাতের পর তিনি নেতানিয়াহুকে ডিল করার জন্য অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত নেতানিয়াহু ডিলের জন্য কোনো সম্মতি দেননি, এটাই খবর পাওয়া যাচ্ছে। এবার পরবর্তী খবর হচ্ছে, এদিকে বন্ধুরা, সিডনির ভিতরে ফিলিস্তিনের সমর্থক দ্বারা আমেরিকান অ্যাম্বাসির বাইরে এই ঘটনাটি ঘটেছে। মানে ফিলিস্তিনের পতাকায় যে লাল রঙের ত্রিভুজ আকৃতি থাকে, সেই চিহ্নটি লাল রং দিয়ে তারা কাঁচের গায়ে এরকমভাবে এঁকেছে এবং তারপর সেই কাঁচের উপরে গুম গুম করে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। তবে এতে কোনো মৃত্যু বা কারোর আহত হওয়ার খবর সামনে আসেনি। তবে অ্যাম্বাসিকে ক্ষতি করা হয়েছে, যার নিন্দা সিডনি কর্তৃপক্ষ, গভর্নমেন্ট কর্তৃপক্ষ করেছে। এখন গাজাতে যে গণহত্যা হচ্ছে এবং ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন চলছে, সেখানে ইসরায়েল খুবই ছোট্ট একটি অভিনেতা মাত্র। এখানে আসল খুনি যে সে হলো আমেরিকা, কারণ আমেরিকাই এই সমস্ত কিছু করার জন্য পূর্ণ অনুমতি, মদত ও রসদ দিচ্ছে। এবার এই ব্যক্তিটিকে একবার দেখুন। ইনি আমেরিকাতে একটি ফুড ক্রিটিক, অর্থাৎ নিউ ইয়র্কের ফুড ক্রিটিক। এখন আপনাদেরকে কি করে বোঝাবো যে এই ফুড ক্রিটিক কি হয়। ধরুন মানে সহজ ভাষায় ধরে নিন, ইনি আমেরিকার একজন মন্ত্রী কিংবা ইনি একটি অফিসার পদে রয়েছে, একটা বড় অফিসার পদে। সেখানে সে একজন সরকারি আধিকারিক হিসাবে সমস্ত রেস্টুরেন্টের খাবার রেটিং দেয়, যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোন খাবারের গুণমান কত বেশি, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সরকারিভাবে করে। তো এখন এই কুকুরের বংশ বলছে, মানে তার টুইট অনুযায়ী, আমার কাছে গ্রহণযোগ্য 10 লক্ষ ফিলিস্তিনিদের মৃত্যু একজন ইসরায়েলকে বাঁচানোর জন্য। মানে একজন ইহুদি ব্যক্তির জন্য 10 লক্ষ গাজা ও ফিলিস্তিনি মানুষদেরকে মারা এনার হিসাবে বৈধ। এই যে দেখুন এনার করা সেই মহামানবতার টুইটটি। তাহলে এবার আপনি চিন্তা করে দেখুন, ওই যে আগের কথাটা বললাম, যদি আমেরিকান নেতাদের এমন মানসিকতা হয়, তাহলে সেখানে ইসরায়েল কি আর করবে। আমি কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে, যে এই যুদ্ধে ইসরায়েল মোটেই দায়ী নয়, এই যুদ্ধে আসল দায়ী হচ্ছে আমেরিকা। আর এই সৌদির যে রাজা বাদশাহ শেখরা আছে, এরা নিজেদের রাজত্ব কায়েম করার জন্য লক্ষ লক্ষ সাধারণ মানুষের বলি চড়াচ্ছে।
মাঝে মাঝে আমার তো সন্দেহ হয় যে বাইডেন এবং তার ওই সরকার ওই যে সিজফায়ারের ডিল করছে ওটা কোনো নাটক না তো। তারা হয়তো সামনে থেকে এরকম একটা নাটক করছে, যুদ্ধ থামাও যুদ্ধ থামাও, কিন্তু ভিতরে ভিতরে সম্পূর্ণ সমর্থন করছে মানুষ মারার জন্য। দেখুন, আরও একটি বিশেষ কথা হলো, কোনো ইউটিউবার সৌদি আরব সম্পর্কে আপনাদের সামনে সত্য কথা বলার সাহস করে না, বিশেষ করে মুসলিম ইউটিউবাররা। কারণ ভাই, তারা তাদের দর্শকদেরকে হারাতে চায় না। তবে আপনাদের ভালোবাসায় আমি এখনো পর্যন্ত যা কিছু যতটুকুই অর্জন করতে পেরেছি তা সবই সত্যতা দিয়ে অর্জন করেছি, এবং আপনাদের মতো সত্যিকারের মানুষদের দ্বারা অর্জন করেছি, যারা আসলেই সত্য শোনার সাহস রাখে। এমন নয় যে আমার ঘরে কেউ খারাপ হলে আমি তাকে ঢেকে রাখবো, আগলে রাখবো, আর অন্যের ঘরে কেউ খারাপ হলে আমি দৌড়ে গিয়ে তার দিকে আঙুল তুলব। আমার মনে হয় না আপনারা সেরকম দর্শক। তাই আমি আপনাদের সামনে পরিষ্কার বলি, তো সেটা সৌদি আরব হোক, বা আমার দেশ ভারত হোক, বা আপনার দেশ বাংলাদেশ হোক, কিংবা পৃথিবীর যে কোনো অন্য কোনো মুসলিম দেশ, যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে আমি আপনাদের সামনে তা স্পষ্টভাবে বলি। এর আগের ভিডিওতেই সৌদি সম্পর্কে আমি প্রকাশ করেছিলাম যে সৌদি আরব তার শিক্ষা ব্যবস্থা থেকে ফিলিস্তিনের মানচিত্র সহ ফিলিস্তিনের নামও সরিয়ে দিয়েছে। সেখানে যে পাঠ্যপুস্তক রয়েছে, স্কুলের পাঠ্যপুস্তক বা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, সমস্ত জায়গা থেকে ফিলিস্তিনকে তারা বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেই এগুলো দেখিয়েছি। এছাড়াও সৌদি কীরকম ইসরায়েলের কোলে গিয়ে বসে রয়েছে এখন, সে সম্পর্কিত আরও একটি বিষয় বলেছিলাম যে হজ শুরু হওয়ার আগে সৌদি আরবের হজ মন্ত্রী এখন সাবধান করে দিয়েছে যে সারা বিশ্ব থেকে যে মুসলমানরা এখানে আসবেন তারা কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না, অর্থাৎ ফিলিস্তিনের নামও উল্লেখ করবেন না, ইসরায়েলের নামও উল্লেখ করবেন না, ইসরায়েলের বিরোধিতাও করবেন না, ফিলিস্তিনের জন্য দোয়াও করবেন না। এই জন্য সৌদি আরব মক্কা ও মদিনাতে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে দিয়েছে। কেউ যদি ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বা ফিলিস্তিনের নামও উল্লেখ করে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে। এটি সৌদি আরব সরকারের একদম পাকাপাকি সিদ্ধান্ত। এখন আরও এক ধাপ এগিয়ে আরও একটা খবর আসছে, শুনুন। একদিকে মৌলানা ও মন্ত্রীদের দ্বারা এরকম হুমকি তো দিয়ে দেওয়া হয়েছে যে সৌদি আরবে কেউ ফিলিস্তিনের নাম নেবে না। অন্যদিকে বলছি, ইসরায়েলকে খুব ভালো এবং নির্দোষ দেখানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। আপনারা স্ক্রিনে এখন দেখছেন সৌদি আরবের আল হাদিদ নামক আরবি চ্যানেল। ইসরায়েলের আইডিএফ প্রধান মুখপাত্রের সাক্ষাৎকার নেওয়ার প্রোগ্রাম এটা। আর এই মুখপাত্রের চেহারা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। সৌদি আরবের আরবি চ্যানেলে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? যাতে সৌদি আরবের মানুষ ইসরায়েলের সমর্থন করে। সে টিভিতে এসে সৌদির লোকেদের কাছে ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে। জানেন কিনা জানি না, সৌদি আরবের বহু মানুষ ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষে ছিল। এখন তাদের মাথাটাকেও আরও পরিষ্কার করে দেওয়া হলো এই সাক্ষাৎকার প্রোগ্রামের মাধ্যমে, যে ইসরায়েল আসলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে। ইসরায়েল মোটেই মুসলমানদের শত্রু নয়, বরং ইসরায়েল সন্ত্রাসীদের শত্রু। সুতরাং এখন ইসরায়েলের প্রপাগান্ডা সৌদি আরব নিজেই চালানো শুরু করে দিয়েছে। তার যথেষ্ট প্রমাণ আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম। এবার এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনাদের মনে কতটা জায়গা দেবেন সৌদিকে। তো এবার অন্যদিকে গাজায় উপস্থিত মোস্ট মোরাল, দুনিয়ার সব থেকে সাহসী ইসরায়েলি সেনাবাহিনীরা কি করছে সেটা একটু দেখাবো। একজন ইসরায়েলি সৈনিক গাজার একটি বাড়ি লুট করে বাড়ির লোকেদের হত্যা করে তাদের বাড়ির ক্রকরি মানে প্লেট ভাঙছে। আরও একজন মহানুভব মোস্ট মোরাল সৈনিককে দেখাচ্ছি, দেখুন। এই ইসরায়েলি সৈনিক সোশ্যাল মিডিয়ায় লিখছে গাজা উইল বি হেল। হ্যাঁ, সে লিখেছে যে তারা গাজাকে পৃথিবীর জাহান্নাম বানিয়ে দেবে। অবশ্য ইউএন তো ইতিমধ্যেই বলে দিয়েছে যে ইসরায়েল যদি এই পৃথিবীতে কোনো জাহান্নাম তৈরি করে থাকে তবে সেটা হলো গাজা সিটি, যেটাকে তারা জাহান্নাম এবং কবরস্থান বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপাতত এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার কিছু মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি জেনুইনলি পড়তে চাই আপনাদের মতামত। অনুপ তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে। সম্মানিত প্রিয় অডিয়েন্স, এই অনুপ ভাইয়ের তথ্যবহুল ভিডিওগুলা পাইতে হইলে বা নিউজগুলা দেখতে হইলে
আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট আপনাদের মতামতগুলো প্রকাশ করতে ভুলবেন না, ঠিক আছে নি? কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাআল্লাহ ওই অনুপ ভাইয়ের তথ্যবহুল ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। অনুপ ভাই যে ভিডিওগুলা আপনাদের সামনে যে তথ্যগুলো দেন এগুলা সবচাইতে মানে বেস্ট, সবচাইতে যেগুলা আমরা আসলে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ আমরা এই তথ্যগুলো জানি না। এই ধরনের তথ্যগুলা অনুপ ভাইয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন নিউজ থেকে তারা অন্যান্য কান্ট্রি ইসরায়েল বা অন্যান্য যে সব ধরনের কান্ট্রি থেকে উনি তথ্যগুলো সংগ্রহ করেন এবং আমাদের সামনে উপস্থাপন করেন। আমি আপনাদের সামনে ডুয়েটের মাধ্যমে উপস্থাপন করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য এখানেই থেমে গেলাম। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।